এই গল্পের প্রধান চরিত্রে থাকা ছেলেটির নাম হচ্ছে ফুতারো। সে একটি গরিব ঘরের মেধাবী ছেলে। একদিন সে একটি খুবই ধনী ঘরের মেয়েকে পড়ানোর কাজ পায়। মেয়েটিকে পড়ানোর জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে। যেহেতু ফুতারোর পরিবার অনেক গরিব ছিল, তাই তার জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তো ফুতারো সেই মেয়েটির সাথে বাজে ব্যবহার করে ফেলে, যাকে তার পড়ানোর কথা ছিল। কারণ ফুতারো সেই মেয়েটিকে চিনত না। এখন ফুতারো সেই মেয়েটিকে সরি বলতে চায়, কিন্তু সেই মেয়েটি তাকে কোনো পাত্তাই দেয় না। আর হ্যাঁ, এই মেয়েটির নাম হচ্ছে ইৎসুকি। তো পরের দিন ফুতারো ক্যাফেটেরিয়াতে ইৎসুকিকে ফলো করতে থাকে সুযোগের আশায়, যাতে সে তার কাছে মাফ চেয়ে তার রাগ ভাঙাতে পারে। তা না হলে সে তো তার এত ভালো টিউশনের কাজটি হারিয়ে ফেলবে। ফুতারোর প্ল্যান ছিল সে ইৎসুকির টেবিলে বসে তাকে মানানোর চেষ্টা করবে, কিন্তু ফুতারো ইৎসুকির টেবিলের সামনে এসে অবাক হয়ে যায়, কারণ ইৎসুকির টেবিলে আগে থেকেই অনেকগুলো মেয়ে বসা ছিল। ফুতারো ভাবে যে ইৎসুকি নতুন স্কুলে ট্রান্সফার হতে না হতেই এতগুলো ফ্রেন্ডস বানিয়ে ফেললো। ইৎসুকি ফুতারোকে তার টেবিলের সামনে দেখে তাকে কিছুটা ইনসাল্ট করে দেয়। ফুতারো সেখান থেকে চলে যেতে থাকে। তখন আমাদের ইৎসুকির টেবিলে বসে থাকা একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হচ্ছে ইচিকা। তো ইচিকা ফুতারোকে থামিয়ে জিজ্ঞেস করে, আসলে ঘটনাটা কি? তুমি কি ইৎসুকিকে পছন্দ করো নাকি? ফুতারো বলে, এসব তুমি কি বলছো? তখন ইচিকা বলে, আরে লজ্জা পেও না, যদি কখনো তোমার এ ব্যাপারে সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। এ কথা বলে ইচিকা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ফুতারো একটি টেবিলে বসে সিরিয়াস হয়ে ভাবছিল যে আজ বিকেলে ফুতারোর ইৎসুকির সাথে তার টিউটর হিসেবে দেখা করার কথা। তাই আজ বিকেলের আগে যেভাবেই হোক ইৎসুকির সাথে তার সব ঝামেলার অবসান করতে হবে। ফুতারো খুব টেনশন করছিল। তখন ইউৎসুবা নামের একটি মেয়ে এসে ফুতারোকে তার টেস্ট পেপারটি দেয়। কিছুক্ষণ আগে খাবার নিয়ে আসার সময় ফুতারোর কাছ থেকে তার টেস্ট পেপারটি পড়ে গিয়েছিল। তো ইউৎসুবা সেটা দেখতে পেয়ে ফুতারোকে তার টেস্ট পেপারটি এনে দিল। এখানে আমরা জানতে পারি ইউৎসুবা তার টেস্টে 0 পেয়েছে। এর জন্য ফুতারো তাকে লজ্জা দেয়, কিন্তু ইউৎসুবা সেটা তার গায়ে নেয় না। এরপর আমরা ফুতারোকে দেখি সেই স্কুলের বাহিরে ইৎসুকিকে ফলো করছিল। তো ইৎসুকির মিকো নামের এই ফ্রেন্ডটি সেটা নোটিস করে ফেলে। মিকু ফুতারোকে স্টকার ভেবে তাকে পুলিশে দেওয়ার জন্য থানায় কল করে। মিকু যাতে পুলিশে কল না দেয় এর জন্য ফুতারো তাকে কোনোভাবে ম্যানেজ করে ফেলে। এখন বিকেল হয়ে গেছে। তো ফুতারোর ইৎসুকির সাথে তার টিউটর হিসেবে দেখা করার সময় হয়ে গেছে। ফুতারো ইৎসুকির বাড়ির সামনে এসেছে। তবে বাড়িতে প্রবেশ করার সময় নিনো নামের এই মেয়েটি তাকে আটকে ফেলে। মেয়েটি বলে, তোমাকে সেই কখন থেকে দেখছি আমাদের ফলো করে যাচ্ছ, তোমার মতলবটা কি? হ্যাঁ? ফুতারো নিনোকে বোকা বানানোর জন্য তাকে আবল তাবল বোঝাচ্ছে। তখনই সেখানে মিকু চলে আসে। এখন ফুতারো তো ফেসে গেছে, তাই সে তাদের দুজনের মাঝখান থেকে দৌড়ে সেখান থেকে পালিয়ে এসে বাড়িতে ঢুকে পড়ে। তখন সে ইৎসুকিকে লিফটে চড়তে দেখে। এজন্য সে সিঁড়ি ব্যবহার করে উপরে ছুটে আসে, যেখানে ইৎসুকি লিফট থেকে নেমেছে। ইৎসুকি ফুতারোকে দেখতে পেয়ে বলে, তোমার সমস্যাটা কি বুঝলাম না তো, তুমি আমার বাড়িতে কেন চলে এসেছো? এখন আমার টিউটর আমাকে পড়াতে আসবে, তাই তুমি ঝামেলা না করে এখান থেকে যাও তো। ফুতারো বলে ওঠে, সেটা আমি। ইৎসুকি বলে, কি? ফুতারো বলে, তোমার সেই টিউটরটি হচ্ছে আমি। এই কথা শুনে ইৎসুকি তো সেই লেভেলের একটা শক খায়। এরপর ইৎসুকি বলে, তোমার মতো টিউটর আমার লাগবে না। এ কথা শুনে ফুতারো বলে, আমারও বিষয়টি ভালো লাগেনি যে তোমাকে আমার পড়াতে হবে, কিন্তু আমার পরিস্থিতি খুবই খারাপ, তাই না চাইলেও আমার এই কাজটি করতেই হবে। সো তুমি মানো আর নাই মানো, এখন থেকে আমি তোমার টিউটর। এটা শুনে ইৎসুকি তো একদম হতাশ হয়ে যায় আর বলে, এই ছেলেটি হবে আমাদের টিউটর? ফুতারো বলে, আমাদের? তুমি কি বলতে চাইছো? তখন দেখা যায় ইৎসুকির সেই ফ্রেন্ডস গুলো সেখানে এসেছে। তাদের দেখে ফুতারো অবাক হয়ে যায়। সে ইৎসুকিকে বলে, তোমার এই বান্ধবীগুলো এখানে কি করছে? ইৎসুকি বলে, এরা আমার কোনো বান্ধবী নয়, এরা হচ্ছে আমার বোন, আর আমরা হচ্ছি 5 যমজ বোন। এখানে সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা ফুতারোকে তাদের ঘরের মধ্যে দেখি। ফুতারো তাদেরকে পড়াতে এসেছে, কিন্তু কেউ তার কাছে পড়তে আসেনি। সবাই যে যার রুমে চলে গিয়েছে। তাই ফুতারো রাগান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকছিল। তখন ইয়োৎসুবা ফুতারোর জন্য সফট ড্রিঙ্কস নিয়ে আসে। ফুতারো বলে, তুমি সেই মেয়েটা না যে কিনা টেস্টে 0 পেয়েছে? তুমি এখানে কি করছো? ইয়োৎসুবা বলে, কি যে বলো, আমি তো তোমার কাছে পড়তে এসেছি। এ কথা শুনে ফুতারো বেশ খুশি হয়ে যায়। ইয়োৎসুবা তার বাকি বোনদের মতো ছিল না। সে ফুতারোর প্রতি খুব সাপোর্টিভ ছিল এবং সে ফুতারোর আত্মবিশ্বাস বাড়ায়। আর সে তার বাকি বোনদের পড়তে আনার জন্য ফুতারোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন একে একে ইৎসুকি, মিকু ও ইচিকার রুমে যায়, কিন্তু তারা দুজন তাদের
পড়তে রাজি করাতে পারে না। এরপর দেখা যায় নিনো কিছু কুকিজ বানিয়েছে। তো কুকিজ খাওয়ার জন্য ইৎসুকি বাদে বাকি সবাই নিচে চলে আসে। এতে করে ফুতারো খুশি হয়ে যায় যে সে 4 জনকে তো পেয়েছে পড়ানোর জন্য, কিন্তু দেখা যায় কেউ পড়ায় মনোযোগ দিচ্ছিল না। তাই ফুতারো ইরিটেট হয়ে যাচ্ছিল। তখন নিনো এসে ফুতারোকে বলে, তুমি কি কুকিজ খেতে পছন্দ করো না? ফুতারো বলে, আরে তেমন কিছু না, এখন আমার মুড নেই। কথা শুনে নিনো বলে, আরে একটু খেলে কিছু হবে না, আর এমন তো না আমি এতে বিষ মিশিয়েছি। যদি তুমি একটু খাও তাহলে তোমার কাছে পড়তে আমার ভালো লাগবে। এত করে যেহেতু মেয়েটা বলছে, আবার কুকিজ খেলে সে যেহেতু পড়বে, তাই ফুতারো কিছু কুকিজ খেয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা ফুতারোকে একটি ট্যাক্সিতে দেখি। ফুতারোর মাত্র জ্ঞান ফিরল। ফুতারো এতক্ষণ বেহুশ ছিল। আসলে ফুতারোর কুকিজগুলোতে নিনো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এখন ইৎসুকি ফুতারোকে তার বাড়িতে ড্রপ করতে এসেছে। এটা দেখে ফুতারো সারপ্রাইজ হয়ে যায়। ইৎসুকি ফুতারোকে বলে, আমাদেরকে পড়ানোর কথা ভুলেই যাও, তুমি আমাদের কখনোই পড়াতে পারবে না। কথা বলে ইৎসুকি সেখান থেকে চলে যেতে নেয়। তখনই সেখানে ফুতারোর ছোট বোন রাইহা চলে আসে। রাইহা খুব কিউট একটি মেয়ে। তো রাইহা ইৎসুকিকে ডিনার করতে তাদের ঘরে আসতে বলে। ইৎসুকি রাইহাকে মানা করে দেবে। তখনই রাইহা খুব মায়াবী ভাবে কান্না করে ইৎসুকিকে রিকোয়েস্ট করে। ইৎসুকি রাইহার কিউটনেস দেখে একদম গলে যায়, ফলে সে তাকে আর মানা করতে পারে না। পরের সিনে দেখানো হয় তারা সবাই ডিনার করছিল। সেখানে ফুতারোর বাবাও ছিল। তারা বেশ হাসি ঠাট্টা করছিল। এরপর রাইহা ফুতারোকে জিজ্ঞেস করে, তো আজকের মতো তোমার কি ক্লাস নেওয়া শেষ? কথা শুনে ফুতারো আর ইৎসুকি দুজনেই ঘাবড়ে যায়। ইৎসুকি যেই না সত্যিটা বলতে নেয়, তখন ফুতারো তাকে আটকে দিয়ে বলে, হ্যাঁ আজকের ক্লাস খুব ভালো গিয়েছে। কথা শুনে রাইহা খুব খুশি হয়ে যায়। সে বলে, অবশেষে আমাদের ঋণগুলোর একটা ব্যবস্থা করা গেল। ফুতারোর পরিবারের দারিদ্রতা দেখে ইৎসুকির বিষয়টা খারাপ লাগে। তাই ইৎসুকি বলে, তুমি আমাদের পড়াতে আসতে পারো, কিন্তু আমি তোমার কাছে পড়বো না। কথা শুনে ফুতারো খুশি হয়ে যায় এবং পরদিন সবাইকে পড়াতে চলে আসে। কিন্তু কেউ তার কাছে পড়তে বসছিল না। তারা বলে, আমাদের কোনো টিউটরের প্রয়োজন নেই, আমরা টিউটর ছাড়াই পড়তে পারি। তো ফুতারো বলে, তাই নাকি? তাহলে প্রমাণ করে দেখাও। এখন আমি তোমাদের একটি টেস্ট নেব। যদি তোমাদের মধ্যে একজনও পাশ করতে পারে তাহলে তোমাদের টিউশনই আমি ছেড়ে দেব। এরপর তাদের টেস্ট হয়। তো দেখা যায় তারা সবাই 100-তে 100 পেয়েছে। মানে সবার স্কোর মিলিয়ে তারপরে 100 পেয়েছে। টেস্টে ফেল করেও তারা ফুতারোর কাছে পড়তে রাজি হয় না। পরের দিন ফুতারো নোটিস করে যে মিকু হিস্টোরিক্যাল প্রশ্নগুলোর উত্তর বেশ ভালো দিয়েছে। তো ফুতারো মিকুকে এই বিষয় জিজ্ঞেস করে। তখন জানা যায় যে মিকু হিস্টোরিক্যাল যোদ্ধা ও তাদের ঘটনাগুলো বেশ পছন্দ করে। তো ফুতারো বলে যে সেও হিস্টোরিক্যাল যোদ্ধা ও তাদের ঐতিহাসিক ঘটনাগুলো পছন্দ করে এবং সে গত হিস্টোরি এক্সামে 100 পেয়েছে। এগুলো বলে সে মিকুকে পড়ানোর জন্য পটিয়ে ফেলে। পরের দিন ফুতারো পড়াতে আসলে শুধু ইয়োৎসুবা আর মিকু ফুতারোর কাছে পড়ার জন্য আগ্রহ দেখায়। ইৎসুকি বলে, তোমরা তোমাদের মতো পড়ো, আমি এখানে একা একাই পড়বো। আসলে ইৎসুকি পড়তে তো এসেছে, কিন্তু সে ফুতারোর কাছে পড়বে না। আর ইচিকা তো এখানে অলসতামি করছিল। সে বলে, তোমরা স্টাডি করো, আমি তা দেখছি। তবুও ফুতারো কিছুটা খুশি ছিল। সে বলে, প্রথমের তুলনায় তো এখন বেশ ভালোই প্রোগ্রেস হয়েছে। এরপর সেখানে নিনো চলে আসে। সে একে একে সবাইকে বিব্রত করে ফুতারোর স্টাডি সেশন থেকে সবাইকে সরিয়ে দেয়। এতে করে ফুতারোর টিউশনি সেশনের 12টা বেজে যায়। তবে দেখা যায় নিনো মিকুকে বিব্রত করতে পারে না। তাদের মধ্যে এক প্রকার ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ায় নিনো মিকুকে খাবার রান্নার চ্যালেঞ্জ দেয়। নিনো শর্ত রাখে যদি সে জিতে তাহলে আজকে কোনো স্টাডি করা যাবে না। তো দুজনের রান্না কমপ্লিট হয়ে যায় এবং সেটা ফুতারোকে টেস্ট করতে দেওয়া হয়। নিনোর রান্নাটা দেখতে খুব ভালো ছিল, অন্যদিকে মিকুর রান্নাটা দেখতে তেমন ভালো ছিল না। এর জন্য মিকু কিছুটা আপসেট ছিল। এখন ফুতারো দুজনের খাবার টেস্ট করে বলে, দুজনের রান্নাই খুব ভালো হয়েছে। এটা শুনে মিকু খুব খুশি হয়ে যায়। নিনো বলে, এটা হতেই পারে না, এবং সে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে ফুতারো এখানে খাবারের টেস্টের পার্থক্য বুঝতে পারে না। সে যেহেতু গরিব, তার কথা হচ্ছে খাবার খাওয়ার মতো হলেই হলো। এরপর দেখানো হয় মিকু আর ফুতারো প্লেটগুলো ওয়াশ করতে থাকে। ফুতারো মনে মনে বলে, আমার কেন জানি মনে হচ্ছে যে নিনো আমাকে কোনো বিশেষ কারণে হেট করে। ফুতারো মিকুকে বলে, আমি মনে হয় কখনো নিনোর ভালো সাইডে আসতে পারবো না। মিকু বলে, আমার তা মনে হয় না। ফুতারো বলে, তাহলে আমি কি করব? মিকু বলে, তুমি যেহেতু আমাদের টিউটর, তাহলে তোমারই এর উপায় বের করতে হবে। তো বাড়ি যাওয়ার সময় ফুতারো খেয়াল করে যে সে তার ফ্ল্যাশ কার্ড ভুলে রেখে এসেছে। এইটাকে ফ্ল্যাশ কার্ড বলে। আর এই ফ্ল্যাশ কার্ডে ছোট ছোট নোট লিখে রাখা যায়, যেগুলো এনি টাইম মুখস্থ করা যায়। যাই হোক, এখন ফুতারো তার ফ্ল্যাশ কার্ড নেওয়ার জন্য তাদের ফ্লোরে কল করে বলে, আমি আমার ফ্ল্যাশ কার্ড নিতে ভুলে গিয়েছি। যার উত্তরে মিকু বলে, আমি তো এখন স্নান করছি, তো তুমি একটু কষ্ট করে এসে নিয়ে যাও। সে ঘরে এসে দেখে যে সেখানে কেউ একজন নিজের চুল শুকাচ্ছিল, যেটা দেখে ফুতারো মনে মনে বলে, মিকু দেখছি অলরেডি স্নান করেও ফেলেছে।
এখন ফুতারও একটি বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। ফুতারও বলে, ধুর, মিকু এসব জিনিস নিয়ে তেমন একটা কেয়ারও করে না, আমি আস্তে করে ফ্ল্যাশ কার্ডটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। তখনই সে বলে, কে ওখানে, মিকু? তখন তার দিকে তাকিয়ে ফুতারও বুঝতে পারে যে এটা নিনো ছিল। নিনোর চোখের পাওয়ার খুব খারাপ ছিল, তাই সে কন্টাক্ট লেন্স ছাড়া দেখতে পেত না। সে ফুতারোকে মিকু ভেবে বলে, তুমি কি আমার কন্টাক্ট লেন্সটা এনে দেবে? ফুতারো এমন একটি সিচুয়েশনে পড়েছে, দেখুন বেচারার ভয়ে কি অবস্থা হয়েছে। যদি নিনো জানতে পারে তাহলে তার এখানে আর টিউশনি করা লাগবে না। ফুতারো নিনোর কন্টাক্ট লেন্স খুঁজতে থাকে। নিনো এসে বলে, আরে এটা তুমি কোথায় খুঁজছো? লেন্সগুলো এর উপরের থাকটাতে আছে। নিনো ফুতারোর খুব কাছে চলে আসে, তো ফুতারো সেখান থেকে পালাতে লাগে। নিনো বলে, তুমি কি আমার উপর রাগ হয়ে আছো? সব দোষ ওই ছেলেটির। সে পাপার ওয়ার্ডারের জন্য বারবার আমাদের বাড়িতে চলে আসে। এই বাড়ি শুধু আমাদের 5 বোনের, এখানে তার কোনো স্থান নেই। অনেক হয়েছে, এখন থেকে তার এই বাড়িতে আসা পুরোপুরি বন্ধ। এসব বলতে বলতে সে তার হাত উপরের শেলফে মেরে দেয়, ফলে শেলফের বইগুলো নড়াচড়া করে ওঠে। এ সিন দেখে ফুতারো দৌড়ে গিয়ে নিনোকে বইগুলো ধারা আঘাত পাওয়া থেকে বাঁচায়। তখনই নিনো ভয় পেয়ে বলে, তুমি কে? আর নিনো ফুতারোর উপর অনেক রাগও হয়ে যায়। তখন সেখানে ইৎসুকি এসে তাদের দুজনের ফটো তুলে নেয়। তারপরের সিনে দেখা যায় যে তারা নিজেদের একটা আদালত বানিয়েছে এবং সেখানে ফুতারোর বিচার কার্যক্রম চলছে। সেখানে ইচিকা হচ্ছে জজ আর ইৎসুকি হচ্ছে উকিল। তো ইৎসুকি বলে, জজ সাহেবা দেখুন, এই টিউটর একজন যুবতী হাই স্কুল পড়ুয়া মেয়েকে দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ফুতারো বলে, না, এটা সত্যি নয়। তখন নিনো বলে, তার জঘন্য অপরাধের সাজা স্বরূপ আজ থেকে তার এখানে আসা বন্ধ করে দেওয়া হোক। মিকু বলে, এখানে ফুতারোকে দোষী মনে হলেও আসলে সে নির্দোষ। নিনো বলে, তুমি এখনো এর পক্ষ নিচ্ছ? এখন আমি বুঝতে পেরেছি, তুমি তার সাইড নিচ্ছ কারণ তুমি তাকে পছন্দ করো। এ কথা শুনে মিকু লজ্জা পেয়ে লাল হয়ে যায়। এরপর তারা এ বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। ইৎসুকি তাদের থামাতে আসলে তারা দুজন মিলে ইৎসুকিকেও ভয় পাইয়ে দেয়। তারপর নিনো বলতে থাকে যে সে প্ল্যান করে এই ঘটনা ঘটিয়েছে। মিকু ফুতারোকে বলে, সে কি সত্যি বলছে? ফুতারো বলে, হ্যাঁ, কিন্তু সেটা। আর এতটুকু শুনেই মিকু বলে, তাহলে তো সব দোষ তোমারই। ফুতারো বলে, তোমরা যে কেন আমার কথা বুঝতে পারছো না। ইৎসুকি বলে, এই ছবিটার মধ্যে দুজনের পাশে কিছু বই পড়ে আছে, তুমি কি নিনোকে এই বইগুলোর ধারা আঘাত পাওয়া থেকে বাঁচিয়েছো? এই ছবিটা ভালো করে দেখলে তো তাই মনে হচ্ছে। ফুতারো বলে, একদম ঠিক, এটাই তো হয়েছিল। এরপর তারা তিনজন এই বিষয়টা মেনে নেয়, কিন্তু নিনো এখনো সিন ক্রিয়েট করছিল। মিকু বলে, অনেক হয়েছে, থামো। ইচিকা বলে, এখানে স্পষ্ট হয়ে গেছে যে ফুতারো দোষী নয়। এটা শুনে নিনো সেখান থেকে দৌড়ে বাহিরে চলে যায়। এরপর ফুতারোর কাছে তার ছোট বোনের মেসেজ আসে, তাই ফুতারো বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন ফুতারো দেখতে পায় নিনো বাড়ির দরজার সামনে বসে আছে। নিনো বলে, অমন করে কি দেখছো? এখান থেকে চলে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। ফুতারো বলে, ও তাই নাকি, ঠিক আছে, আমি যাচ্ছি। ফুতারো যেতে যেতে বলতে থাকে, তার সাহায্য করতে গেলে কে জানে সে আমাকে মেরেও বসতে পারে। থাকো, এবার একা বসে বসে অপেক্ষা করো। এখন ফুতারো পেছনে তাকায়। নিনোকে একা বসে থাকতে দেখে তার খারাপ লাগে, তাই সে ফিরে এসে নিনোর কাছে গিয়ে বসে পড়ে। নিনো বলে, তুমি কি করছো? ফুতারো বলে, একটা প্রশ্ন আমাকে খুব জ্বালাচ্ছে, সেটাকে সলভ না করে আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। এখানে নিনো জানায় যে সে তার বোনদের ঘৃণা করে। তো ফুতারো বলে, এটা সত্যি নয়। যদি তুমি তোমার বোনদের ঘৃণাই করতে তাহলে তুমি বলতে না যে এই ঘর আমাদের 5 বোনের, এখানে ওই ছেলের কোনো জায়গা নেই। বরং সত্যিটা হচ্ছে যে তুমি তোমার বোনদের অনেক ভালোবাসো। সেই সাথে ফুতারো আরো বলে যে তারও একটি ছোট বোন রয়েছে। ভাই বোনের মধ্যে ঝগড়া হতেই পারে, তাই কাউকে দোষ দেওয়া যাবে না। নিনো বলে, তুমি ঠিক বলেছ, এখানে আমার কোনো দোষ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তোমাকে একসেপ্ট করব না। এতে করে যদি আমার বোনেরা আমাকে ঘৃণাও করে তাতে আমার কিছু যায় আসে না। অবশ্যই ফুতারোর বিষয়টা ভালো লাগবে না। তখন সেখানে মিকো চলে আসে। সে নিনোকে ভেতরে আসতে বলে, তো তখন সেখানে সে ফুতারোকে দেখতে পায়। মিকু তাকে কিছু বলতে নেয়, তখন নিনো তাকে ভেতরে নিয়ে যায়। যেতে যেতে সে ফুতারোকে ব্যঙ্গ করে। পরের দিন সাপ্তাহিক ছুটি ছিল। ফুতারোকে অনেক খুশি দেখা যায়, কারণ সে দিনভর পড়তে পারবে। এরপর আমরা দেখি ফুতারোর কাছে ইৎসুকি এসেছে। সে তাকে তার 2 দিনের পেমেন্ট দেয়, কিন্তু ফুতারো সেটা নিতে অনিচ্ছা প্রকাশ করে। সে বলে, আমি তোমাদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের কিছু শেখাতে পারিনি। তখন ইৎসুকি বলে, তবে তোমার জন্য আমার বোনেরা এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, এই জন্য এই টাকাটি তোমার পাওয়ার অধিকার রয়েছে। পরের সিনে দেখা যায় যে তারা একটি গেম সেন্টারে এসেছে। তারা রাইহার রিকোয়েস্টে এখানে এসেছে। রাইহা এখানে খুব মজা করে, যেটা দেখে ফুতারো ইৎসুকি দুজনেই বেশ খুশি হয়। এখন বিকেল হয়ে গেছে, তো তারা বাড়ি ফিরছিল। রাস্তায় তারা বাকি 4 বোনকে দেখতে পায়। তাদের শহরে একটি ফেস্টিভ্যাল হবে, তো সেই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য তারা 4 জন বেরিয়েছে। তারা ইৎসুকিকে ফুতারোর সাথে দেখে বলে,
তোমরা কি দুজন ডেটে এসেছো? ইৎসুকি বলে একদমই না। ইয়োৎসুবা রাইহাকে বলে আমাদের সাথে ফেস্টিভ্যালে আতশবাজি দেখতে যাবে। ফুতারো বলে তোমরা কি তোমাদের হোমওয়ার্ক করেছো? যেহেতু তারা ফাঁকিবাজ, অবশ্যই তারা হোমওয়ার্ক করেনি। তো এখানে রাইহা তার কিউটনেসের ফায়দা নিয়ে ফুতারোকে রাজি করিয়ে নেয়। এরপর সবাই ফেস্টিভ্যালে চলে আসে। নিনো ফুতারোকে বলে তুমি এখানে কি করছো? ফুতারো বলে আমি আমার ছোট বোনের জন্য এসেছি। এখানে তারা ঘোরাফেরা করে, মজা করে, খাবার কিনে। যাই হোক, এখন ফেস্টিভ্যালের মেন আকর্ষণ ছিল আতশবাজি, তাই তারা একটি ছাদে গিয়ে আতশবাজি দেখার প্ল্যান করে। তো তারা সেখানে যাওয়ার জন্য হাঁটতে থাকে। তখন ফুতারো মিকুকে জিজ্ঞেস করে তোমরা এই ফেস্টিভ্যাল নিয়ে এত এক্সাইটেড কেন? মিকু বলে তার মার আতশবাজি খুব পছন্দ ছিল, সে তাদের প্রতি বছর আতশবাজি দেখাতে নিয়ে আসতো, তাই তাদের জন্য এটা খুব স্পেশাল হয়ে গেছে। এরপর মাইকে অ্যানাউন্স করা হয় যে কিছুক্ষণের মধ্যে আতশবাজি শুরু হতে চলেছে। এটা শুনে সাধারণ পাবলিকের মধ্যে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। তখন নিনো ভিড়ের মধ্যে ফেসে গিয়ে তাদের থেকে আলাদা হয়ে যায়। মানুষের তাড়াহুড়ো ধাক্কাধাক্কিতে সে পড়ে যেতে লাগে। তখনই ফুতারো সেখানে এসে তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। নিনো বলে আমি তোমার সাহায্য চাইনি। ফুতারো বলে এখন তুমিও যদি হারিয়ে যাও তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। তো এখানে নিনোর আর কিছু বলার থাকে না। তারপর তারা চলে যায় সেই বিল্ডিং এর ছাদের ওপর, আর গিয়ে দেখে আতশবাজি শুরু হয়ে গেছে। তবে সেই বিল্ডিংটির ছাদে কেউ ছিল না। নিনোর মনে পড়ে যে সে এই বিল্ডিংটির লোকেশন তো কাউকে দেয়ই। সে সবাইকে কল করতে থাকে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা করছিল, তাই কল লাগছিল না। এরপর তারা ছাদ থেকে ইচিকাকে দেখতে পায়। তো নিনো ইচিকাকে কল করে, সেটাও হচ্ছিল না। তাই সে নিজে গিয়ে ইচিকাকে নিয়ে আসতে চায়, কিন্তু ফুতারো বলে তুমি এখানে থাকো, সেটাই ভালো হবে, আমি গিয়ে তাদের নিয়ে আসছি। নিনো বলে ঠিক আছে, আমি তোমার উপর ভরসা করছি। ফুতারো ইচিকার কাছে এসে যখন তার হাত ধরে নিয়ে যেতে নেয়, তখন একটি লোক তার হাত ধরে ফেলে। সে জিজ্ঞেস করে ইচিকা তোমার কি হয়? তো ফুতারো ভাবনায় পড়ে যায় যে সে তাকে কি বলবে, বন্ধু, টিচার নাকি পরিচিত কেউ একজন। এসব ভাবতে ভাবতে ইচিকা সেই লোকটির সাথে সেখান থেকে চলেও যায়, কিন্তু ফুতারো সেটা নোটিস করে না। তখন সেখানে মিকু চলে আসে। ফুতারো বলে তুমি তো দেখছি আমাকে খুঁজে পেয়ে গেছো, চলো এখন যাওয়া যাক। কিন্তু দেখা যায় মিকু তার পায়ে আঘাত পেয়েছে। এটা দেখে ফুতারো তাকে কাঁধে তুলে নেয়। মিকু কিছুটা লজ্জা পায়, তাই সে বলে তুমি কি আমাকে এভাবে করে নিয়ে যাবে? ফুতারো দু কদম হাঁটার পর তাকে নামিয়ে দেয়। সে বলে তুমি অনেক ভারী, তোমাকে কাঁধে নিয়ে হাঁটা যাবে না। তারপর সে তাকে একটি সিঁড়িতে বসিয়ে তার পায়ের মধ্যে একটি কাপড় বেঁধে দেয় আর বলে এবার ঠিক আছে। কিন্তু মিকু তার মুখ ঘুরিয়ে নেয়। এটা দেখে ফুতারো বলে মনে হচ্ছে এ আমার উপর রাগ হয়ে আছে। এটা তো হওয়ারই কথা ছিল, তুমি একটি মেয়েকে ভারী বলবে, মেয়েটি রাগ হবে না? অন্যদিকে ইচিকাকে একটি গাড়ির সামনে দেখা যায়। এদিকে ফুতারো তার ফোনের টাইম দেখে, আতশবাজি আর 40 মিনিট হবে। ফুতারো বলে আমাদের কাছে তেমন সময় নেই। মিকু বলে আমাদের জন্য তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? ফুতারো বলে আমি জানি এর সাথে তোমাদের অনেক অনুভূতি জড়িয়ে আছে। কথা শুনে মিকুকে বেশ খুশি দেখা যায়। ফুতারো বলে তাহলে চলো যাওয়া যাক। সে তার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তখন তাদের কাছে দুটি মেয়ে আসে, তারা এই ফেস্টিভ্যালে সার্ভে করছিল। তাদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করে যে আপনারা একে অপরের কি হন? এই প্রশ্ন শুনে ফুতারোর ইচিকার সাথে থাকা সেই ব্যক্তির প্রশ্নের কথা মনে পড়ে যায়। এই মেয়েটি বলে যেভাবে তারা হাত ধরে হাঁটছে, অবভিয়াসলি তারা কাপেল হবে। কথা শুনে দুজনের রিয়াকশনটা এই রকম হয়। মিকু বলে আপনারা ভুল ভাবছেন, আমরা দুজন কাপল না। কিন্তু মেয়ে দুটো তাদের হাতে হাত ধরা দেখে বলে আপনাদের তো দেখি স্পষ্টভাবে কাপলই মনে হচ্ছে। তারা দুজন সেটা নোটিস করে এবং সাথে সাথে নিজেদের হাত ছড়িয়ে নেয়। তারপর মিকু বলে আরে না, আমরা দুজন ফ্রেন্ড। ফুতারো বলে ওঠে আমরা একে অপরের শুধু পরিচিত কেউ একজন, অর মেবি আমরা দুজন ক্লাসমেট। যেটা শুনে মিকু কিছুটা রাগ করে। এখানে ফুতারো মিকুর কথা নোটিস করেনি, সে নিজে নিজে ভেবে ভেবে এসব কথা বলছে। ফুতারো জিজ্ঞেস করে এখন আবার কি হলো? মিকু এইরকম একটি হাসি দিয়ে বলে না, কিছুই হয়নি। ফুতারো কনফিউজ হয়ে মিকুর দিকে তাকায়। অবভিয়াসলি মিকু এখানে কিছুটা কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের ব্যাকুল ফুতারো এটা বুঝতে পারছে না। এখন মিকু ইৎসুকিকে দেখতে পেয়ে ফুতারোকে দেখায়। ফুতারো বলে তুমি এখানে দাঁড়াও, আমি তাকে নিয়ে আসছি। ফুতারো ইৎসুকিকে নিয়ে আসতে থাকে। তখন হঠাৎ ইচিকা এসে ইৎসুকির পিছন থেকে ফুতারোকে টেনে নিয়ে আসে একটি গলিতে আর বলে আমার একটি আর্জেন্ট কল এসেছে, আমি সবার সাথে এবার আতশবাজি দেখতে পারবো না। আর তাছাড়া আমরা তো সবাই একই রকম দেখতে, যদি একজন মিসিং হয় তাতে কিছু যায় আসে না। এটা বলে ইচিকা সেখান থেকে যেতে লাগে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুটা কষ্ট পাচ্ছে, কিন্তু সে প্রকাশ করছে না। আতশবাজি আর মাত্র 24 মিনিট চলবে। ফুতারো 5 বোনকে এখন পর্যন্ত একত্র করতে পারেনি। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো এখন কি মনে হয় 5 বোনকে একত্রে ফায়ারওয়ার্কস দেখতে পারবে? আর তাদের মধ্যে এত দ্বন্দ্বের মাঝে কিভাবেই বা ফুতারোর সাথে এই 5 বোনের রিলেশন হয়? পরবর্তী পর্বগুলোতে সেগুলো আমরা দেখতে পারবো। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।